ক্যান্টিন আমরা পরিচালনা করব। এই ক্যান্টিন পরিচালনা করতে গিয়ে আমাদের যে অর্থের প্রয়োজন, আমরা বিষ্ণুপুরবাসীর কাছে, আমাদের কমিউনিটিদের কাছে আহ্বান জানিয়েছিলাম। আজ আমরা একটা দান মেলার ডাক দিয়েছি। শ্রমজীবী ক্যান্টিন পোড়ামাটির হেসেলের সাহায্য উদ্দেশ্যে এখন হচ্ছে দান মেলা। আমি সেই সমস্ত মাননীয় মানুষদের নাম ডাকছি। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই যে আমাদের নেতা কমরেড অমিয়দা উপস্থিত আছেন। অমিয়দার হাতে আপনারা আপনাদেরকে আমরা সাহায্য করছেন, সেই সাহায্যটুকু তুলে দিন অমিয়দার কাছে এসে। কমরেড কিরিটি মুখার্জি মাস্টারমশাইকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি। মাস্টারমশাই যে অর্থ আমাদের সাহায্য করলেন, আমরা মাস্টারমশাইয়ের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক সংগ্রামী অভিনন্দন, লক্ষ্মী অভিনন্দন। কমরেড স্বপন রায়, কমরেড সঞ্জীব সমাদ্দার, কমরেড কৃষ্ণপদ বাগ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী উদয় চক্রবর্তী, মাননীয় উদয় চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শিক্ষক, আমাদের নেতা কমরেড বিশ্বনাথ কয়াল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন যুব নেতা, আমাদের প্রিয় কমরেড সুকান্ত চৌধুরী। শিক্ষক আমাদের দান মেলাতে কিছু তারা সাহায্য করছেন, কমরেড কৃষ্ণপদ বাগ। বেলসুরিয়া থেকে এসেছেন আমাদের যুব নেতা সমর নাগ, আমরা সমর নাগকেও রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমর নাগ। সমর নাগ, আমরা অমর নাগের ভাই। আমাদের এরিয়া কমিটির সদস্য অমর নাগের ভাই। কমরেড রীতা ঘোষ, কমরেড রীতা ঘোষ। কমরেড রাজশ্রী চন্দ, সঞ্চিতা রীতা ঘোষ। রীতা ঘোষ মানে না রীতা ঘোষ সলিলবাবু স্ত্রী। আচ্ছা, রীতা ঘোষ আপনি কিছুক্ষণ আগে আমাদের নেতা বলছিলেন, কমরেড সলিল ঘোষের স্ত্রী, সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি সাহায্য পেয়েছেন। মেয়ে একটু বইয়ে দিকে রাজশ্রী চন্দ। লাইভটা করো, লাইভ। শুভ্র বিশ্বাস, শুভ বিশ্বাস। কমরেড গোপাল ধীবর, কমরেড গোপাল ধীবর। কমরেড স্বপন ঘোষ, এবং কমরেড স্বপন ঘোষের স্ত্রী আমাদের কাকিমা সীমা ঘোষ। আচ্ছা, আমি বিশ্বজিৎ ঘোষ পরে দিচ্ছি। কমরেড অতনু ঘোষ, কমরেড সাগরিকা ঘোষ, শেখ রফিক। আচ্ছা, আসছে শেখ রফিক, শেখ শফিক আসছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অনুপ দাশগুপ্ত। কমরেড ধনঞ্জয় ঘোষ, ধনঞ্জয় দা। প্রতীক দাশগুপ্ত, প্রতীক আছে।
আচ্ছা, অনুপ দাশগুপ্তর পুত্র প্রতীক দাশগুপ্তর যে সাহায্য তিনি তুলে দিলেন। মধুসূদন মুখার্জি, শ্রদ্ধেয় শিক্ষক পার্টি কমরেড মধুসূদন মুখার্জি। কমরেড অমলেন্দু ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অমলেন্দু ঘোষ। পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড স্বপন চক্রবর্তী। উনি ওনাদের সংগঠনের পক্ষ থেকে যে দান মেলাতে তাদের অর্থ সাহায্য করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অশোক ঘোষ, প্রাক্তন কাউন্সিলর বিষ্ণুপুর পৌরসভার কমরেড অশোক ঘোষ। কমরেড পদ্ম ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন সঞ্জীব দাশগুপ্ত মহাশয়। বিবেকানন্দ সরকার, কমরেড বিবেকানন্দ সরকার, প্রাক্তন যুব নেতা কমরেড সাগ্নিক গাঙ্গুলি। সাগ্নিক গাঙ্গুলি পুত্র ডান হাতে দাও, ডান হাতে দাও, ডান হাতে দাও, ডান হাতে দাও। উজান গাঙ্গুলি, সাগ্নিক গাঙ্গুলির পুত্র উজান গাঙ্গুলি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড সুখেন্দু ব্যানার্জি। এবং বিপ্লব সমাদ্দার, এবিপিটি এর নেতা কমরেড দিব্যেন্দু মুখার্জি। দিব্যেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত আছে, কমরেড দিব্যেন্দু মুখার্জি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড যদুনাথ সরকার, সানোয়ার শেখ, কমরেড সানোয়ার শেখ। বিশিষ্ট সমাজসেবক অলঙ্কার চ্যাটার্জি। অলঙ্কার চ্যাটার্জি অনুপস্থিতে তার বাবা কমরেড অসীম চ্যাটার্জি তুলে দিচ্ছেন। কমরেড শ্রমিক মুখার্জি, বাবুদা। সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায়ের পরিচয় হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই কিরিটিবাবু, ওনার পুত্র, উনি দুর্গাপুরে থাকেন, সেখান থেকেই পাঠিয়েছেন। রাধারমন সিংহ, কমরেড অজিত গাঙ্গুলি। শিক্ষক আন্দোলনের নেতা কমরেড মুকুন্দ রায়। নুরুল আহমেদ। বলাই গড়াই, কমরেড বলাই গড়াই। বলাই গড়াই। অজয় সাহা, সৌমিত্র মণ্ডল, প্রত্যেকেই ভরা অঞ্চলের। বিশ্বনাথ পোড়ামানি। তুষার সেন, উমাপদ ব্যানার্জি, গঙ্গাধর নায়েক, প্রদ্যুৎ রায়, শিক্ষক নেতা প্রদ্যুৎ রায়। হারণ মন্ডল, হারণ মন্ডল, সুদীপ চক্রবর্তী। আচ্ছা, রাজু দিচ্ছে, ওর বাড়িতে কাজ আছে তো, রাজু মাত্রায়।
আমাদের মধ্যে এসেছেন রাজু মাদ্রাজি, উনিও আমাদের এই ত্রাণ মেলাতে সাহায্য করলেন। শিখা চৌধুরী, শিখা চৌধুরীর পক্ষে জয়ন্ত চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিক্ষক পার্টির নেতা কমরেড জীবন রঞ্জন ভট্টাচার্য মহাশয়। আমরা জীবনবাবুকে আসার জন্য অনুরোধ চাই। একটু হাততালি দিন, একটু হাততালি দিন। কমরেড ভীমাপদ ভট্টাচার্য, কমরেড বেচারাম কি, কমরেড বেচারাম কি, কিশোরী মোহন ব্যানার্জি ও বাপি রুইদাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন ললিত মোহন দাস, মাননীয় ললিত মোহন দাস। শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড সুকুমার সাহা। কৃষ্ণপদ কুণ্ডু, শেখ রফিক, রফিকুল হাসান, রফিকুল হাসান। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি কমরেড অনুপ সন্দীপ দাসগুপ্তর স্ত্রী, হ্যাঁ, এবং শফিকদার নাম আমি আগে ডাকলাম, সে শফিকদাও পাঠিয়েছে। সন্দীপ দাসগুপ্তর পুত্রবধূ অনুমিতা দাসগুপ্ত কিছুক্ষণ আগেই আমাদের ফোন করে জানালেন উনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে তার সাহায্য পৌঁছে দিচ্ছে। আমরা তার নামটি ওখানে ঘোষণা করব। প্রদীপ দত্ত আছে, প্রদীপ দত্ত, প্রদীপ দত্ত কাকে ডাকে? কি নাম? হাওড়া কোর্টের বিশিষ্ট আইনজীবী পারিজাত দাস আমাদের জানিয়েছেন তিনি 2 কুইন্টাল চাল এবং 50 কেজি ডাল আমাদের এই রান্নাঘর পরিচালনার জন্য তিনি সাহায্য করবেন। কমরেড প্রদীপ দত্ত এবং গোপীনাথ মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য কমরেড অজিত পতি। আমরা কমরেডকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাই। এরপর তিনি আমাদের মধ্যে এসেছেন, তিনি ত্রাণ গ্রহণ করবেন। কিছু আসেনি, তোমারটা দিয়ে দাও। বিশ্বজিৎ, বিশ্বজিৎ তোমার নিজেরটা দিয়ে দাও। এরপর আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড অজিত পতির হাতে অর্থ তুলে দিচ্ছেন আমাদেরই পার্টির সর্বক্ষণের কর্মী কমরেড বিশ্বজিৎ ঘোষ। কমরেড কাজল বিশ্বাস,
কমরেড আমাদের তালমেলার যে কাজ সেটা শুরু হয়েছে এবং আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের পোড়ামাটির হেসেলের যে উদ্বোধন আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু করব। সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা আমরা এই সময় শুনে নেব। আমাদের অত্যন্ত প্রিয় কৃষক আন্দোলনের অন্যতম নেতা এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বাঁকুড়া জেলার সম্পাদক কমরেড অজিত পতির কাছে আমরা এই হেসেলের সাফল্য, এই আন্দোলনের সাফল্য কামনা করে আমরা কিছু কথা এখন শুনব। প্রশান্ত হেস উনি আমাদের সাহায্য করছেন, কমরেড অজিত পতি আমাদের জেলা সম্পাদকের। সভাপতি আজকের এই একটা মহতী উদ্যোগে যারা হাজির হয়েছেন, যারা শুনছেন আমাদের মাইকের কথা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। মঞ্চে নেতৃত্ব আছেন আর এই গণ সংগঠনগুলির যে যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচি হচ্ছে, তাদেরকে আরেকবার আমি অভিনন্দন জানাবো যে এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন সময় প্রেক্ষাপটে। খুবই কার্যকরী এবং খুবই ফলপ্রসূ একটা কর্মসূচি হবে এরকম ধারণা আমাদের আছে। আমি খালি 4-5টি কথা উল্লেখ করতে চাই। এখানে উদ্বোধক কমরেড অমিয় পাত্র আছেন, উনি বলবেন। আমি খালি বলতে চাইছি যে পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদেরকে লড়তে হবে। আমরা সমাজবিজ্ঞান বা এসব নিয়ে যা চর্চা হয় সেখান থেকে যা বুঝেছি, পরিস্থিতি যা দাঁড়াবে তার উপরে মানুষকে লড়াই করবার জন্য রসদ জোগাড় করতে হবে। উপাদান যা আছে তাকে সংগ্রহ করে নিয়ে যে প্রাকৃতিক বিপর্যয় হোক আর এই ধরনের আজকে যা অবস্থা দিয়ে সারা বিশ্ব চলছে, যা আমাদের দেশের অবস্থা, যা আমাদের রাজ্যের অবস্থা চলছে, এই যে করোনা ভাইরাস এসবের ব্যাপারে তখনকার সময়টার উপরে ভিত্তি করে আমাদেরকে পর্যালোচনা করা দরকার এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে এখন কি করা, এখন কি করতে হবে। এখন গোটা দেশের গোটা রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট তার বদল ঘটছে। গোটা দেশের আমাদের অর্থনীতির কর্মকাণ্ড সেটা কেমন ধরনের একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে যাচ্ছে। আমাদের দেশের সাধারণ গরিব মানুষ তাদের মধ্যে অসহায় একটা অবস্থানের দিকে দাঁড়াচ্ছে, কি কোনটা জায়গায় যন্ত্রণার একটা জায়গায় দাঁড়াচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমাদের দেশের প্রচুর মানুষ, তাদের প্রায় 20 কোটি মানুষ তারা কাজ হারিয়েছে, 20 কোটির বেশি মানুষ কাজ হারিয়েছে। আমাদের এলাকা সারা বাঁকুড়া জেলা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলা এবং সারা দেশের বিভিন্ন রাজ্যে প্রচুর মানুষ যারা পেটের তাগিদে পেট ভরাবার তাগিদে এ রাজ্য থেকে অন্য রাজ্যের লোক আবার সে রাজ্যে এরকম পরিযায়ী হিসাবে কাজকর্ম করতে চলে গেছে পেটের তাগিদে। পরে বাচ্চা কাচ্চা, ঘর সংসার, মা বাবা, স্ত্রী সব ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে হয়েছিল কি বলে পেটের তাগিদে, পেট ভরাবার তাগিদে। এখন এই করোনা ভাইরাস, তারপরে আমাদের দেশের এই যে লকডাউন, সব দেশের ক্ষেত্রে আমি বলছি, আমাদের দেশে লকডাউন 4 ঘন্টার নোটিশে লকডাউন করে দিল। লকডাউনের পরে এই যে আপনার করোনা ভাইরাস যখন ছড়িয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় কল কারখানা যেখানে কাজ করতো সেখানে সব বন্ধ হয়ে যাওয়ার পরে তারা সব ঘরে ফিরেছে বহু লড়াইয়ের মধ্যে। বামপন্থী আন্দোলন একটা বড় লড়াই করবার জন্য তারা ঘরে ফিরতে পেরেছে, নাহলে রাস্তায় কিছু মারা যাচ্ছিল, কি হবে বুঝতে পারছিল না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল। তারপরে তারা ঘরে ফিরেছে। এখন ঘরে ফিরবার পরে প্রচুর মানুষ আছে যাদের এখন সংস্থান হওয়া, মানে খাবারের সংস্থান হওয়া একটা কঠিন জায়গায় দাঁড়াচ্ছে। এখন যা আছে, যা বলছেন বিভিন্ন ধরনের যারা এইসব সমাজবিজ্ঞানী আছেন, যারা এইসব নিয়ে চর্চা করছেন, তারা বলছেন আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। দেশের সরকার এবং রাজ্যের সরকারগুলো তারা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আরো একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এদের কাজ থাকবে না, খাবার থাকবে না, এরকম একটা পরিস্থিতি দেখা নেই। এই পরিস্থিতির বিশ্লেষণ করে নিয়ে এই যে যারা গণসংগঠনগুলি, বিষ্ণুপুরের গণসংগঠনগুলি, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা 10 টাকার বিনিময়ে খাবারের বন্দোবস্ত করব।
এরকম সময়ের চাহিদা মতো পরিস্থিতির প্রেক্ষাপটের চাহিদা মতো এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করেছে, যা কিনা এই গোটা পরিপ্রেক্ষিত যা আসে এখন পরিপ্রেক্ষিত যা উপাদান তৈরি হয়ে আছে তার উপরে ভিত্তি করে একবারে নির্দিষ্টভাবে কিছু কর্মসূচি গ্রহণ করা যায়, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটা এখানে গণসংগঠনগুলো নিয়েছে। আমি আশা করবো যে এর উপরে দাঁড়িয়ে অনেক মানুষ, আমি যা শুনছিলাম অভিযানকে এসে জিজ্ঞেস করছিলাম যে কত কী সব হয়েছে না হয়েছে, উনি বলে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে প্রায় 2 লাখ টাকার মতো এখানে জমা হয়েছে প্রায়। চালাতে পারবেন এখানের গরিব শ্রমজীবী মানুষ যারা কি বলে 10 টাকায় খাবারের একটা বেলা খাবারের সংস্থান হতে পারবে 10 টাকা দিয়ে, তার একটা পরিবেশ। তার সঙ্গে আরও এটা হচ্ছে যে খালি এটা নয় যে 10 টাকায় খাবার, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য, শক্তি সঞ্চয় করবার জন্য এক জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন যখন হেসেলে আসবে, তারপরে যখন ফিরে যাবে, এই মনোভাব যদি তৈরি হতে পারে যে এই কাজটা খালি এই যে গণসংগঠনগুলোর উপরে ভিত্তি করে করা সম্ভবপর নয়, বা বেসরকারিভাবে কিছু যদি করা হয়, তাও এই পরিস্থিতির পরিবর্তন হবে। আমাদের যে উদ্যোগটা দরকার, সেই উদ্যোগটা হচ্ছে সরকারগুলোকে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এদেরকে বাধ্য করানো, তার একটা প্রতিবাদ প্রতিরোধের জায়গা তৈরি করা এবং সেই আন্দোলনটাকে গড়ে তোলবার জন্য এটা হেসেলঘর সবকে সম্মিলিত করবার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। এবং সেইটা যদি আমরা লাগু করে রাখতে পারি, চালিয়ে রাখতে পারি, তারপরে ওই বাইরের আন্দোলন সংগ্রাম এইসব করবার পরে মানুষের জীবন বাঁচানো সব থেকে বড়, মানুষের জীবনকে রক্ষা করা, জীবনকে বাঁচানো, আর মানুষের এগিয়ে যাওয়ার যে পদ্ধতি আছে তাকে এই নানান ধরনের এই যে করোনা থেকে শুরু করে বাকি সব যা আমাদেরকে আটকাচ্ছে, তার সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যারা সরকার আছে, সরকারের কি কেন্দ্র কি রাজ্য, এদের যে নীতিগুলো আছে সেই নীতিগুলোর বিরুদ্ধে, মানে যা জনগণের বিরুদ্ধে যাচ্ছে, তার বিরুদ্ধেই আমাদেরকে তো লড়তে হবে। তার বিরুদ্ধে একটা হয়ে আগের দিকে আগানোর জন্য লড়াইয়ের প্ল্যাটফর্ম হিসাবে এটা ব্যবহৃত হোক এবং এখানে সুচারুরূপে এই আপনার হেসে যাতে ঠিক করে চলতে পারে সবাইকার সহযোগিতায়, এবং নিশ্চিত একটা ভালো মানে উপলব্ধির জায়গায় আমরা পৌঁছাতে পারবো এই ধারণা করে যারা এটার উদ্যোক্তা, যারা এটা কাজকর্ম করছেন, যারা সাহায্য করছেন, তাদের অত্যন্ত ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানিয়ে আমি সবাইকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমাদের মঞ্চ থেকে কমরেড অজিত প্রতীকের সংগ্রামী অভিনন্দন। আমাদের মধ্যে এই দানমেলায় উপস্থিত আছেন দেবাশিস কর, কমরেড দেবাশিস কর, আমাদের পার্টির জেলা সম্পাদকের হাতে তিনি তার আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন, এবং কমরেড রবিলোচন পান আছেন, তিনিও তার সাহায্য কমরেড অজিত প্রতীক হাতে তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি অসুস্থতার কারণে আমাদের মাননীয় কাকু মথুর চন্দ্র দে মদক, ওনার পক্ষে কমরেড অমর সাহ সাহায্য তুলে দিচ্ছেন আমাদের পার্টির জেলা সম্পাদকের হাতে। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ের উপরে মূল আলোচক উপস্থিত আছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, খেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অমিয় পাত্র। এরপর অমিয়দা কিছু বলবেন। বন্ধু সভাপতি, সমবেত বন্ধুগণ, কমরেডগণ এবং মা বোনেরা, 12টা বাজে আর এই সেটটার নিচে বসে থাকতে একটু কষ্ট হচ্ছে, অন্তত বয়স্কদের। আমি খুব বেশি কথা বলবো না। আমাদের জীবনে এই প্রথম মহামারী দেখলাম। মহামারী এখন অতিমারী এর নাম হয়েছে, অতিমারী, প্যান্ডেমিক। গোটা পৃথিবী জুড়ে একটা ভাইরাসের আতঙ্কে মানুষ ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। এখনকার খবর হচ্ছে যে দেশে বেশি সংক্রমণ হচ্ছিল সেখানে ক্রমশ কমছে। একমাত্র আমাদের দেশ যেখানে উত্তরোত্তর করোনার সংক্রমণ বাড়ছে। যখন একদিনে 400-500 করোনার সংক্রমণ হচ্ছিল,
তখন আমাদের প্রধানমন্ত্রী একটা বক্তৃতা করে বলেছিলেন, কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল 18 দিন, করোনার বিরুদ্ধে যুদ্ধ করে 21 দিনেই ওকে খতম করে দেব। অনেকে হাততালি দিয়েছিলেন, মোদি বলছে যখন তখন না হয়ে যায়। তো ডেলি 300-400, এখন ডেলি 1 লাখ। করোনা কমেনি, করোনা বেড়েছে, উত্তরোত্তর বাড়ছে। গোটা পৃথিবীর মধ্যে আমরা 1 নম্বরে। দৈনিক সংক্রমণের নিরিখে আমরা 1 নম্বর, মোট সংক্রমণের নিরিখে আমরা 2 নম্বর। এর পিছনে কারণ হচ্ছে এই সংক্রমণ প্রতিরোধ করবার জন্য আমাদের দেশের সরকার, সে কি কেন্দ্র কি রাজ্য, আমাদের যা করা উচিত ছিল আমরা সেই কাজগুলো করিনি। যাতে সংক্রমণ ছড়াতে পারে সেই সম্ভাবনা দরজাগুলো বন্ধ করার উপায় ছিল। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন একটা ওই যে কোন বনেগা করোড়পতি টাইপের একটা ঘুরছে, আপনারা দেখেছেন বোধহয়। প্রথম প্রশ্ন যে করোনার ভাইরাসটা কোথায় প্রথম দেখা দিয়েছিল, তার উত্তর চীন। তারপরের প্রশ্নটা হচ্ছে চীন থেকে এটা আমাদের ভারতে এলো কি করে, উড়োজাহাজে। তাহলে ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের এখানে কতগুলো এয়ারপোর্টে আছে ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে? 43টা। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো, সেগুলোর কন্ট্রোল কার? মোদির না মমতার? মোদির। তাহলে বিমানে করেই যখন করোনার ভাইরাস আসছে, তখন বিমানবন্দরের ওখানে কোয়ারেন্টাইন সেন্টার করলে যারা বিমান থেকে নামবে তারা 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, তারপরে যে যার নিজের বাড়ি যাবে। তাহলে এত ছড়াতো না, তাহলে একদমই এত ছড়াতো না। সে কাজ এই সরকার করেনি। অপরিকল্পিতভাবে লকডাউন ডাকা হয়েছে। আমি যদি বলে দিই যে ঘরেই থাকো, বেরোবে না, যাদের পেটে ভাত নেই তারা কি আপনার কথা শুনবে? বেরোতেই হবে। এখন আমরা দেখছি যে এই অতিমারিটা শাসকের হাতে একটা বাড়তি অস্ত্র। লকডাউন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে বলছে, ঘরে চুপচাপ কেমন করে বসে থাকা যায় ওটা প্র্যাকটিস করো। আর যখন রেল বিক্রি হবে, কয়লা খনি বিক্রি হবে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হবে, তখন যদি আপনি রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে যান, তাহলে আপনাকে এই অতিমারির জুজু দেখানো হচ্ছে, পুলিশের ভয় দেখানো হচ্ছে, আর কালা আইন দেখানো হচ্ছে। আপনারা কদিন আগে দেখেছেন যে আমাদের অর্থনীতি কি গভীর খাদের মধ্যে গিয়ে পড়েছে। খুব সংক্ষেপে একটা কথা আমি বলতে চাই, অর্থনীতি অনেক জটিল বিষয়। সেটা হচ্ছে যে আমাদের সরকার চলে কি কেন্দ্র কি রাজ্য, এই সরকার চলে কি করে, টাকা কোথায় পায়? ট্যাক্স। ট্যাক্স থেকে। এখন 1 লিটার পেট্রোলের দাম কত? 85 টাকা 5 পয়সা। পেট্রোলটার দাম কত? 30 টাকা 50 পয়সা। মমতা এর থেকে কত ট্যাক্স নেয়? 31 টাকা 50 পয়সা প্রতি লিটার। মোদি কত ট্যাক্স নেয়? 16 টাকা 50 পয়সা। মোদির 16.50, মমতার 31.50। আর অরিজিনাল পেট্রোলটার দাম 30.50, আর ডিলার ডিস্ট্রিবিউটার হচ্ছে 6 টাকা 55। এই হচ্ছে 85 টাকা 5। আচ্ছা, লকডাউনের সময় বাস চলছে না, ট্রেন চলছে না, ছোট গাড়ি চলছে না, ডিজেলের খরচ, কলকারখানা চলছে না, ইঞ্জিন বন্ধ, ডিজেল বিক্রি হচ্ছে না, পেট্রোল বিক্রি হচ্ছে না,
ট্যাক্স সরকারের ঘরে আসছে না। মদ বিক্রি কমে গেলে ট্যাক্স সরকারের কাছে আসবে না। আর বাজারে আপনি যে কোনো জিনিস কিনুন, নুন, তেল, চাল, ডাল, কাপড়, কেরোসিন, সাবান, ওষুধ যা কিনবেন সব কিছুর উপরে জিএসটি আছে, যার অর্ধেক ভাগ মোদি আর মমতা। দেখা যাচ্ছে লকডাউনের সময় বাজারে বেচা কেনা ভীষণ রকম কমে গেছে। গরিব মানুষের কি এত টাকা সঞ্চয় আছে যে 75 দিন, 76 দিন, 90 দিন লকডাউন চললে তারা সঞ্চয়ের টাকা ভাঙিয়ে ভাঙিয়ে নুন, তেল, চাল, ডাল, কাপড়, কেরোসিন, ওষুধ কিনবে? এই যে বাজারে মন্দা তৈরি হয়েছে, যার ফলে সরকারের আয় কমেছে, যার ফলে উন্নয়ন বলুন, বিকাশ বলুন, অর্থনৈতিক বিকাশের হার বলুন এখন গড়াগড়ি হচ্ছে। কি করে বাঁচবে দেশটা? নরেন্দ্র মোদী যতই বলুন যে আমরা কৃষকের আয় বাড়িয়ে দ্বিগুণ করে দেব, সে অর্থ নেই তার। একটু সবাই লোক হাসানোর জন্য বলে, কিন্তু এটাই বাস্তব। নরেন্দ্র মোদীর ভাষণ মানে পটাটো চিপসের প্যাকেট, অনেক বড় প্যাকেট, এইটুকু পটাটো চিপস আছে, বাকি সবটা হাওয়া, বাতাসে ভরে। নরেন্দ্র মোদীর ভাষণ মানে চিপসের প্যাকেট, পুরোটা হাওয়াতে ভর্তি, অল্প একটু আলু ভাজা নিচে পড়ে আছে। পৃথিবীর অন্য দেশগুলো, পৃথিবীর অন্য দেশ, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, কানাডা বলুন, জাপান বলুন, তারা এই ধসে যাওয়া অর্থনীতিকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে নগদ দিচ্ছে। আমেরিকা একটা নির্দিষ্ট আয়ের লোকদের $1200 দিচ্ছে, কানাডা $2000 দিচ্ছে, জাপান এবং ব্রিটেন যা হিসেব করে দেখা যাচ্ছে টাকার অঙ্কে 17,000 প্রতি মাসে, আর কারো 11,000 প্রতি মাসে। এই যে আমরা বলছি প্রত্যেকটা লোক যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের 7,500 টাকা করে নগদ দাও, এটা এই পরিবারগুলোর যত না উপকার হবে, তার থেকে আমার দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে এটা টনিক হিসাবে কাজ করবে। ডাক্তারকে বলা হচ্ছে যে যদি তোমার কোনো ওষুধ আছে, ইনজেকশন আছে, তো এই মুমূর্ষু রোগীটার উপর প্রয়োগ করো। এই বডিটা যখন ঠান্ডা হয়ে যাবে, হৃদযন্ত্রটা যখন অচল হয়ে যাবে, তখন কোনো ওষুধ দিয়ে কোনো লাভ নেই। আর্থিক বিকাশের হার -23.9। এখন যদি তুমি অর্থনীতিকে চাঙ্গা করার টনিক দিতে না পারো, তাহলে এই অর্থনীতিকে আর ঘুরে দাঁড়াতে হবে না। সেজন্য আমরা ভোটের জন্য আর মানুষের হাততালি পাওয়ার জন্য 7,500 টাকা দাবি করেছি। ব্যাপারটা এরকম নয়। গোটা পৃথিবী কি করছে দেখুন। গোটা পৃথিবী যে রাস্তায় হাঁটছে, মোদী তার থেকে উল্টো রাস্তায় হাঁটছে কেন? সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ওরা মনে করছে এখনই দেশ বিক্রি করার উপযুক্ত সময়, কারণ লোককে আমরা ঘর ঢুকিয়ে দিয়েছি। এখন লোক ঘরে ঢুকে আছে, এই সময় যদি আমরা বিক্রি করি, এই সময় কোনো আর বাধা পাবো না। যদি ওদের ধারণা সবটা ঠিক নয়, কয়লা খনি নিলাম করার ডেট করেছিল, 5 লাখ কয়লা খনির শ্রমিক এমন ধর্মঘটে নামলো, নিশ্চিদ্র ধর্মঘট, যে মোদী সরকার বলল আপাতত আমরা কয়লা খনির নিলাম এখন করছি না, আবার নভেম্বর মাসে চেষ্টা করে দেখব। আপনারা কেউ কোনোদিন ভেবেছিলেন রেল বিক্রি হয়ে যাবে? টিভিতে দেখছেন মালগাড়ির ছবি দেখাচ্ছে, প্রত্যেকটা বগিতে লেখা আছে আদানি। আদানি রেল। যে ট্রেনে চাপবেন কিছুদিন পরে সেটা হয়তো লেখা থাকবে আম্বানি। এই প্যান্ডেমিকে পুরো আমাদের দেশের বাজার মুখ থুবড়ে পড়েছে মন্দা, কিন্তু
পৃথিবীর সেরা বড়লোকদের মধ্যে 8ম স্থানে ছিল আমাদের মুকেশ আম্বানি। তিনি আরো কিছু পুঁজি বাড়িয়ে 5ম স্থানে চলে এসেছেন। তার মানে কর্পোরেটের পুঁজি বাড়ছে, পুঁজিপতিরা আরো বড়লোক হচ্ছে, আর বাকি গোটা দেশ অর্ধাহারে অনাহারে আর্থিক সংকটে ভুগছে। এই অতিমারির বিচার সবার জন্য একরকম নয়। সরকারের ভূমিকাও আপনারা দেখেছেন। আমাদের দেশের কিছু লোক সবসময় বিদেশে থাকে, ব্যবসার কারণে, চাকরির কারণে, পড়াশোনার ও উচ্চ ডিগ্রি লাভের জন্য, আর বেড়ানোর জন্য। এরা কেউ ক্ষেত মজুর নয়, এরা কেউ হকার নয়, এরা কেউ চাষিবাসী নয়, এরা একটু বেশি টাকার মালিক। 11ই মার্চ যখন অতিমারি ঘোষণা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান পাঠিয়ে এই সব বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হলো। ফিরিয়ে আনার সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে। আপনি বলবেন এই সরকার আমার সরকার। আমি তো বলি এই সরকার তোমার সরকার নয়, এই সরকার কৃষকের সরকার নয়, এই সরকার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের সরকার নয়। তোমার কথা ভাববে কেন? তাই আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেও আমরা ঘরে ঢুকবো না। আমি কালকে একটা গ্রামে মিটিং করতে গেছিলাম। আগে কখনো দেখিনি গ্রামে এত লোক মিটিং শুনতে আসবে। একটা গ্রাম খুব বেশি হলে 250-300 ভোটার আছে, আর মিটিংয়ে এলো 350 বেশি লোক। একটি গ্রাম, একটি পাড়া। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মোদির ভাষণ শুনে আপনারা থালি বাজিয়েছিলেন? বলছে হ্যাঁ সবাই। আমি বললাম মোদি যে ভক্কড়ি করছে আপনাদের সঙ্গে, এটা বুঝতে পারেননি? করোনা পালালো থালি বাজাতে? আচ্ছা 9 তারিখে ঘরের সব আলো বন্ধ করে প্রদীপ জ্বালিয়েছিলেন, মোমবাতি জ্বালিয়েছিলেন, উলুধ্বনি দিয়েছিলেন? বলছে হ্যাঁ। পালালো? করোনা পালালো না, বাড়ছে। এখন তো ঘরে ঘরে করোনা। রসিকতা হচ্ছে এসব নিয়ে, ভুল পথ দেখানো হচ্ছে। বিজেপির নেতারা ভাষণ দিয়ে বলছে করোনা ভয় পাওয়ার কোনো কারণ নেই, গোমূত্র খেলেই সেরে যাবে। আপনি জানেন দিল্লির কাছাকাছি সব থেকে বড় নামি দামি প্রাইভেট হাসপাতালের নাম হচ্ছে মেদান্ত। নাম শুনেছেন? আচ্ছা, গুরগাঁওয়ে মেদান্ত। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণ হওয়ার পরে মেদান্তে ভর্তি হলেন। সরকারি হাসপাতালের উপর ভরসা করতে পারলেন না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে আরো 2বার আক্রান্ত হয়েছেন শ্বাসকষ্টজনিত কারণে, হার্টের কারণে। এখন এমসে ভর্তি আছেন। কেন গোমূত্র খেলেন না? আমার এটাই প্রশ্ন। তুমি সবাইকে গোমূত্র খেতে বলছো, আর অমিত শাহ তুমি ওখানে চলে গেলে কেন এমসে আর মেদান্ততে? আপনি দেখুন বিজেপির যতগুলো নেতার এই রোগ হয়েছে সব প্রাইভেট হাসপাতালে গেছে, কিংবা সরকারি হাসপাতালে কেউ কেউ গেছেন গোমূত্র খাওয়ার জন্য, কেউ রামদেবের কাছে। মানুষের এরকম একটা বিপন্ন দশা, এইটা নিয়ে ওরা যে রাজনীতি করছে, সেই রাজনীতির প্রধান দিকটা হচ্ছে যুক্তিহীনতা। বিজ্ঞান মানে না, যুক্তি মানে না, আবেগ ছড়িয়ে দাও। এই আবেগকে মূলধন করেই রাজনীতি করতে হবে। করোনাতে ব্যর্থতা ঢাকবার জন্য, অর্থনীতিতে চূড়ান্ত ব্যর্থতা ঢাকবার জন্য, আপনারা যারা টিভি দেখেন তারা এখন কি দেখেন? আমি টিভি দেখা ছেড়ে দিয়েছি অনেক কিছু, একদম দেখি না, কিন্তু টিভির হিসেব দেখি। নিউজ ট্র্যাকারের একটা হিসেব দেখছিলাম, প্রণব মুখার্জি ভারতরত্ন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি মারা যাওয়ার পরে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন খবরের কাগজ, ছোট বড় মাঝারি খবর হয়েছে 12,000।
আর সুশান্ত সিং রাজপুত আর রিয়া চক্রবর্তী আর কঙ্কনা রাওয়াত নিয়ে খবর হয়েছে ৬৬,০০০। কেন কেন হচ্ছে এটা? আপনি করোনা নিয়ে চর্চা করলে সেটা মোদী মমতার বিরুদ্ধে যাবে। আপনি যদি অর্থনীতির এই সংকোচন নিয়ে আলোচনা করেন তাহলে মোদী মমতার বিরুদ্ধে যাবে। তাহলে আপনাদের আলোচনার বিষয়বস্তুটাকে চেঞ্জ করে দিতে হবে। 3 দিন ধরে রিয়া চক্রবর্তী, বাগমুন্ডির মেয়ে আমাদের, 3 দিন ধরে ওকে জেরা করলো সিবিআই, আরো 3 দিন ধরে জেরা করলো এনআইএ, কিচ্ছু পেল না। তারপরে যে নার্কোটিক্সের কাজ করে যে পুলিশ, তাদের পাঠানো হলো। তারা আবিষ্কার করলো যে সুশান্ত সিং রাজপুতের ঘরে 1 ফুটুন গাঁজা পাওয়া গেছে। বিষ্ণুপুরের ছোকরা ছেলেরা যেখানে আড্ডা মারে, 100 জনের মধ্যে 30 জনের পকেটে আপনি 1 ফুটুন করে পাবেন। তার জন্য এনআইএ, তার জন্য সিবিআই, তার জন্য অত সব দরকার নেই। আর সেইটার কারণে তাকে 21 দিনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নরেন্দ্র মোদী বলছে সুশান্তকে যে মেরেছে সে পাতালে থাকলেও তাকে আমি তুলে নিয়ে আসবো। আরে চোখের সামনে সারদার চোরগুলো ঘুরে বেড়াচ্ছে, কই তুলতে পারছে না তো? চোখের সামনে নারদার টাকা নেওয়ার ছবি দেখেছে, কই তুলতে পারছে না তো? বিহারে ভোট আছে, সুশান্ত সিং রাজপুতের বিহারে বাড়ি। আলোচনাটা এখন চলুক, বিহারি নায়কের পাশে কে আছে? মোদী আছে। মোদী আছে। মোদী যখন আছে তখন বিহারের প্রতি অবিচার হবে না। চলো সবাই বিহারে মোদীকে ভোট দিই, এই তো ব্যাপার। কোথায় করোনা, কোথায় অর্থনীতি, কোথায় বেকারের কাজ পাওয়া, কোথায় শিল্প উৎপাদনের তলানিতে যাওয়ার অবস্থা, এসব কোনো কিছু আলোচনার মধ্যে না এনে শুধু এই দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা মনে করেছি মানুষকে সাথে নিয়েই করোনার মোকাবিলা করা যায়। সচেতন করো, পাশে দাঁড়াও, খাদ্য দাও, বাঁচার পথ দেখাও। মানুষই পায়। এখানে দল মত নির্বিশেষে ভাবে বিভক্ত হয়ে কোনো লাভ নেই। চলুন সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করি। আরো ভালো চিকিৎসা চাই। বিনা চিকিৎসায় একটা লোক মারা যাক এটা আমরা চাই না। অনাহারে লোক মরুক এটা আমরা চাই না। তার জন্য ধরুন এখানে পেনশনাররা আমার হাতে টাকা দিলেন, এখানে রিটায়ার্ড মাস্টারমশাইরা আমার হাতে টাকা দিলেন। এই বয়সে তাদের পক্ষে বড় কিছু করা সম্ভব নয়, কিন্তু এইটুকু আমি করতে পারি। যারা উৎসাহ নিয়ে এরকম একটা কমিউনিটি কিচেন চালাচ্ছে, আমি তাদেরকে এইভাবে একটু সাহায্য করতে পারি। অনেকের মনের মধ্যে আছে আমি কি করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারি? হ্যাঁ, আপনি পারেন। এতদিন সে সুযোগটা ছিল না, এখন পারেন। আমাদের কমিউনিটি কিচেন যারা চালাচ্ছে তাদের হাতে 2 পয়সা তুলে দিন। আমাদের অনেক অনেক কম বয়সী ছেলেপুলে আছে, কলেজ ইউনিভার্সিটি শেষ করে যারা বাড়িতে বেকার, তাদের মধ্যে গঠনমূলক চিন্তা আছে। আমরা তাদের যদি বলি ভাই তোমরা তো টাকা দিতে পারবে না, তোমাদের রোজগার নেই, তোমরা বেকার, এসএসসি হবে না, টেট হবে না, কারখানা হবে না, এই রাজত্ব যতদিন থাকবে ততদিন তোমার ভবিষ্যৎ নেই। এসো সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করছি, তোমরা এসো আমাদের খাবারের প্যাকেট করে দাও, আমাদের রান্নাবান্নার কাজে সাহায্য করো, আমাদের কুপন পাড়ায় নিয়ে গিয়ে যাদের দরকার তাদেরকে ইস্যু করো। আপনি দেখবেন এই তরুণ ছেলেমেয়েরা আমাদের এ পর্যন্ত যে কটা কমিউনিটি সেন্টার হয়েছে সেখানে তারা যুক্ত হয়েছে। প্রেসের লোকেরা এসে যখন বলছে যে আপনাদের এই কমিউনিটি সেন্টার কত লোক খায়, কত ট্রাককে টাকা দিল, কোথা থেকে চাল ডাল আসছে, ওইটা ঝড়ুকে গিয়ে প্রেস মিট করা চলবে না। ঝড়ুও যাবে না, বিশ্বজিৎও যাবে না, সাম্যও যাবে না। নতুন ছেলে পুলে যারা আসবে আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হতে, তাদের সামনে আগিয়ে দিন। এরা করছে, যা বলার ওরাই বলবে।
আপনি যদি তরুণদেরকে এই সুযোগটা না দেন মিডিয়ার সামনে যাওয়ার, মানুষের সঙ্গে কথা বলার, কোন মানুষকে আমি এই কমিউনিটি সেন্টারে আনতে চাই, কার বাড়িতে করোনার পেশেন্ট আছে তাকে তুলে নিয়ে গেছে ওনার সুপার স্পেশালিটিতে, বাকি পরিবারের 4 জন কোয়ারেন্টাইনে আছে, পাড়ার লোক তাদের বেরোতে দিচ্ছে না, চলো তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দিই। দরজায় খাবারের প্যাকেট নামিয়ে দিলেন, তারপরে বললেন যে দরজাটা খুলে আপনি খাবারটা ঢুকিয়ে নিন, কুকুরে ইঁদুরে বাঁদরে যাতে খাবারটা নষ্ট না করে, আমরা দাঁড়িয়ে আছি। আসলো, খাবার দিয়ে ঘর ঢুকে গেল, আপনি চলে এলেন। কে করবে? আগ্রহ নিয়ে যারা করতে আসবে তাদেরকে আমাদের এগিয়ে দিতে হবে, উৎসাহ দিতে হবে, আর বলতে হবে তোরা তোদের কাজটা করে যা, আমরা যারা একটু বয়স হয়েছে আমরা যাই 2-10 টাকা কালেকশন করে এনে তোদের হাতে তুলে দেবো, এটা কন্টিনিউ করবে। আমি খুব আত্মবিশ্বাসী, ভালো কাজে টাকার অভাব হয় না। খুব ভালো কাজ, খুব ভালো উদ্যোগ, টাকার অভাব হবে না, চাল ডালের অভাব হবে না। যতদিন মানুষের প্রয়োজন আছে ততদিনই আমরা কিচেনটা চালাতে পারবো। রাজনীতির জন্য আমরা এটা করতে আছি, রাজনীতির বাইরেও সবার একটা মানবিক হৃদয় আছে, মন আছে, প্রত্যেকে মনে করে আছে এই বিপদের দিনে কি মানুষের পাশে দাঁড়াতে আমি কোনো ভূমিকা পালন করতে পারবো। এটা সেরকমই একটা উদ্যোগ, যে উদ্যোগে নানাভাবে মানুষজন এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনো না কোনোভাবে অংশ নিতে পারে। আমি আশা করব আরও অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আসবেন, আরও অসংখ্য মানুষের দান নিয়ে আমরা এই কিচেনটাকে প্রতিদিন 100 নয়, 200 নয়, 500, 700 মানুষের জন্য প্রতিদিন খাবার দিতে পারবো। দরকার হলে 1টা, 2টো, 3টে জায়গায় ভাগ করে বিষ্ণুপুর শহরে 3টে কিচেন চালাতে পারবো, এমন জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আমি যারা আজকে দান করলেন, ভবিষ্যতে যাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি, এই সবটা মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা একটা বৃহত্তর পরিবার। এখানে কোনো সংকীর্ণতাকে প্রশ্রয় দেবেন না। রাজনৈতিক দলের লোকেরা এর মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবে, আপনারা তাদের মদত দেবেন না। লড়াইটা আগে, ভাইরাসের বিরুদ্ধে লড়াই, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনারা দীর্ঘক্ষণ ধরে গরমে বসে আছেন এবং